সো আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল সি তে চলে আসছি আমরা। এখানে আমরা শিখবো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এখানে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টে আহ, আমরা এখানে ফরেন কারেন্সি নিয়ে কথা বলবো, ফরেন কারেন্সি কনভার্টিবিলিটি নিয়ে কথা বলবো, ফরেন কারেন্সি অনেক কিছু শিখবো। ফরেন কারেন্সি জিনিসটা যদিও একটু কঠিন, বাট আমরা খুব সহজ করেই শিখবো এবং কনসেপচুয়ালি শিখবো। সো আপনি একটু একটু ধৈর্যটা রাখেন। আমি কথা দিচ্ছি যে পড়াগুলো আপনার কাছে কঠিন মনে হবে না। ক্লাসের আগে যত যাই পড়ছেন না কেন আপনার কাছে অনেক টাফ মনে হয়েছে, বাট ক্লাসে পরে দেখবেন যে জিনিসগুলো একবারে সহজ হয়ে গেছে। সো এক্সচেঞ্জ রেট কোনটা? এক্সচেঞ্জ রেট হলো যে রেটে, আমি আবারও বলতেছি, রেট কোনটা? আপনি ধরেন আমার রেট ধরেন, আপনি ধরেন রেট কিভাবে মিন করি? আমার রেট হলো, ধরেন ইন্টারেস্ট রেট হলো 10%। হ্যাঁ, আপনি এফডি রেট 10%, মানে কি আপনি বছরে 10% ইন্টারেস্ট দিচ্ছেন ডিপোজিটের থেকে। সো এটা হলো আমার আপনি রেট। আপনি ধরেন পেঁয়াজের দাম হলো 110 টাকা, তো পেঁয়াজের রেট কত? 110 টাকা। মানে এক কথা পেঁয়াজের দামটাই আমি রেট বলতেছি, আমি যদি খুব সহজ করে বলি। তো ফরেন এক্সচেঞ্জ রেট মানে কি? আমার দাম, তাই না? আমার ডলার 115 টাকা, মানে কি ডলারের রেট হলো 115 টাকা। সো ডলারের দাম হলো 115 টাকা, আপনি এইভাবে মনে রাখেন। সো এক্সচেঞ্জ রেট কি? আমি যে রেটে ফরেন কারেন্সি বাই সেল করতেছি, যে টাকায় আমি ফরেন কারেন্সি বাই সেল করতেছি, সো আমি ওইটাই আমার রেট। রিজন অফ ফ্লাকচুয়েশন, আমার এটা ফ্লাকচুয়েশন করার রিজনটা কি? আমার সাপ্লাই ডিমান্ড। প্রথম কথা হলো, আমরা সবাই জানি যে সবকিছুর প্রাইস ডিপেন্ড করে কি সাপ্লাই ডিমান্ডের উপরে। আমার আমার যদি সাপ্লাই ডিমান্ডের উপরে, ঠিক আছে, আমি যদি একটা একে বুঝাই, আমার প্রাইস ডিপেন্ড করে, আমার প্রাইসটা ডিপেন্ড করে সাপ্লাই ডিমান্ডের উপর, ঠিক আছে। আমার সাপ্লাই, এটা হলো সাপ্লাই কার্ভ, আমার সাপ্লাই কার্ভ, আর এটা হলো ডিমান্ড কার্ভ, ঠিক আছে। সো আমার সাপ্লাই ডিমান্ড যেখানে ক্রস করে, আমার সাপ্লাই ডিমান্ড যেখানে ক্রস করে, ওইটা হলো আমার প্রাইস, ঠিক আছে, এটাই আমার প্রাইস। সো এটাই আমার প্রাইস। সো আমার সাপ্লাই যদি, আমার যদি প্রাইস বেশি থাকে, তখন আমি কি করে, সাপ্লাই করতে রাজি হয় বেশি, বাট ডিমান্ড কমে যায়। এবং যদি নিচে থাকে তখন কি হয়, আমার আমার সাপ্লাই কার্ভ এখানে চার্জ করতেছে, সাপ্লাই কম সাপ্লাই করে, ডিমান্ড বেড়ে যায়। সো এই পয়েন্টও বিলং করে না, এই পয়েন্টও বিলং করে না, ব্রেক ইভেনে চলে আসে সবসময়। প্রাইস কি ব্রেক ইভেনে চলে আসে? কেন ব্রেক ইভেনে চলে আসে? আমার ওই দুই পয়েন্টে কিন্তু ব্রেক, মানে আমার কি হয়, শর্টেজ থাকে অথবা এক্সেস থাকে। হ্যাঁ, শর্টেজ থাকে অথবা এক্সেস থাকে, এই কারণে কিন্তু ওই পয়েন্টে কেউ কোনো ট্রেড হয় না, আমার ব্রেক ইভেনে ট্রেড হয়। সো এটা ব্রেক ইভেনে কেন আসে? সাপ্লাই ডিমান্ডের উপর বিশেষ করে। সো আমার আমার ফরেন কারেন্সিও সেম। আমার ডলারের যদি ডিমান্ড বেড়ে যায়, আমার যদি ডলারের কখন ডিমান্ড বাড়ে, আমি যখন আমি যদি বেশি ইম্পোর্ট করতে চাই, আমি যখন বেশি ইম্পোর্ট করতে যাবো তখনই ডলারের ডিমান্ড বাড়বো। আমি ডলার দিয়ে ইম্পোর্ট করবো, সো তখন আমার কি হবে, ডলারের প্রাইস বেড়ে যাবে। সো সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে কিন্তু এটা নির্ধারিত হয়। দুই নম্বর ইকোনমিক ইন্ডিকেটর, আমরা এটা পড়ে আসছি যে আমার ইকোনমিক ইন্ডিকেটর যদি ভালো হয়, বাংলাদেশের জিডিপি রেট যদি বেশি হয়, আমার সবকিছু যদি পজিটিভ হয়, তখন আমার এক্সচেঞ্জ রেট স্ট্রং হবে। আর যদি নেগেটিভ হয়, উল্টাটা যদি হয়, দুর্বল যদি হয়, তখন উইক হবে, যেটা হয়েছে বর্তমানে, ঠিক আছে। আমার টাকা দুর্বল হয়েছে, ডলারের রেট বেড়ে গেছে। পলিটিক্যাল স্টেবিলিটি, আমার পলিটিক্যাল স্টেবল হলে আমার টাকার ভ্যালু বাড়বে, ইনস্টেবল হলে টাকার ভ্যালু কমে যাবে। মার্কেটের সেন্টিমেন্ট, আমার মার্কেট যদি মনে করে, এবং ট্রেড ব্যালেন্স, এটা আমরা পড়ে আসছি, এই কোশ্চেন আমরা অলরেডি পড়ে আসছি বিগত চ্যাপ্টারে, একটু আগেই পড়ে আসছি, এখন আমি আর ডিটেলে যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। সো টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেট। সো আমার রেটটা কিরকম হইতে পারে? আমি বলছি অলরেডি, রেট মানে হলো দাম, প্রাইস। তো প্রাইসটা কিরকম হতে পারে, কিভাবে, এটা হলো তিন রকম হতে পারে। মানে ফিক্সড রেট হতে পারে, আমার ডলার সবসময় 86-তে, বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু চাইছিল যে আমার ফিক্সড রেট হবে, ডলার সবসময় 86 থেকে বাই সেল হবে। তো এটা করতে গিয়ে গভর্নমেন্ট কি করছে, তার রিজার্ভ থেকে ডলার ছাড়ছে মার্কেটে। আমার ডলারের আপনার স্টেবল রাখার জন্য, ডলারের স্কারসিটি কমানোর জন্য। সো এই কারণে কিন্তু রিজার্ভের পরিমাণ কমে গেছে, বাট প্রাইসটা 86-তে অনেক দিন ছিল। সো এটা ছিল ফিক্সড রেট, ঠিক আছে। দুই নম্বরে ফ্লোটিং রেট। এখন যেমন ফ্লোটিং রেট, আমার ডলারের প্রাইস বাড়তেছে কমতেছে, কিসের উপর বাড়তেছে কমতেছে? ডিমান্ড সাপ্লাই উপর বাড়তেছে কমতেছে। সো এটা হলো ফ্লোটিং রেট, আমার যদি মার্কেটের উপর ছেড়ে দিই, ডিমান্ড সাপ্লাইয়ের উপর ছেড়ে দিই। ম্যানেজ ফ্লোট হলো, আমি কি করবো, পুরো মার্কেটের উপর ছাড়বো না, আবার পুরো কন্ট্রোল করবো না, মাঝামাঝি থাকবো, ঠিক আছে। সো মাঝামাঝি কিন্তু ইন্ডিয়া কারেন্সি কিন্তু এই যে ম্যানেজ ফ্লোট কারেন্সি। সো আমি কি করি, আমার যখন মনে হয় যে একটা ডলার বেশি প্রাইস পড়ে গেছে, তখন রিজার্ভ থেকে কিছু ছাড়লাম, আবার কিছু সুযোগ দিলাম। সো মাঝামাঝি যখন থাকবো, এটা হলো ম্যানেজ ফ্লোট। এবার আসি আমার দুইটা ডিফারেন্সে, ডিভ্যালুয়েশন এন্ড ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, তাই না? যে আমার ডেপ্রিসিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, যে আমার ডেপ্রিসিয়েশন মানে কি, আমার যেটা ক্ষয় হয়ে গেছে, তাই না? সো আমার ডিভ্যালুয়েশন মানে কি, যে আমার এটা নিয়ে কোশ্চেন আছে। ডিভ্যালুয়েশনটা একটু কনফিউজিং টার্ম, আমি শুরুতে যাচ্ছি। যে আমার ডেফিনেশন, শুরুতে ডেফিনেশন, ডিভ্যালুয়েশন কাকে বলা হয়? ডিভ্যালুয়েশন বলা হয় যে আমি যদি গভর্নমেন্ট যদি ইচ্ছা করে টাকার ভ্যালু কমায় দেয়, ইচ্ছা করে যদি টাকার ভ্যালু কমায় দেয়, ওটা হলো ডিভ্যালুয়েশন। ডিভিশন একটা এক্সাম্পল হইতে পারে চায়না। হ্যাঁ, চায়নার কারেন্সি কিন্তু ইচ্ছা করে কমায় রাখছে। চায়না কারেন্সি কিন্তু এত আরেকটু স্ট্রং হওয়ার কথা ছিল, কারণ ওদের প্রচুর এক্সপোর্ট, প্রচুর ওদের রিজার্ভ, কিন্তু রিজার্ভ অনুযায়ী ওদের কারেন্সিটা অত স্ট্রং না। কারণ কি, গভর্নমেন্ট ইচ্ছা করে কারেন্সি ভ্যালুটা কমায় রাখছে এক্সপোর্ট বুস্ট আপ করার জন্য। আমার চায়নার কারেন্সি যদি খুব স্ট্রং হয়ে যায়, অনেক প্রাইস দিয়ে কিনা লাগে, মানুষ চায়না থেকে কোনো কিছু আনবে না,
পণ্য কিনবে না, এই কারণে চায়নার কারেন্সিটাকে ইচ্ছা করে নিচের দিকে ডিভ্যালুয়েশন করে রাখছে, যাতে এক্সপোর্ট বুস্ট আপ হয়, আর ডেপ্রিসিয়েশন কি ন্যাচারাল ফল ডিউ টু কন্ডিশন। আমার যদি ন্যাচারালি, যদি বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে, আমার ন্যাচারালি কি হয়েছে, টাকা 183 থেকে 115 চলে গেছে ডলারের দাম। সো এটা ন্যাচারালি হয়েছে, এটা হলো আমার ডেপ্রিসিয়েশন। আমি আবার বলতেছি, এটা হলো ডেপ্রিসিয়েশন বাংলাদেশে যেটা করছে। আর চায়না যেটা করতেছে সেটা হলো ডিভ্যালুয়েশন, ইচ্ছা করে টাকার মানে আমার চায়না কারেন্সির ভ্যালু কমায় রাখছে এক্সপোর্টকে বুস্ট আপ করার জন্য। 2 নম্বর হলো কন্ট্রোল। আমার এটা বুঝেই গেছে অলরেডি, ডিভ্যালুয়েশনের গভর্নমেন্টের কন্ট্রোল করে থাকে, আর ডেপ্রিসিয়েশনটা গভর্নমেন্ট কন্ট্রোল করে না। স্পিড, আমার ইমিডিয়েট ডিভ্যালুয়েশন হলে ইমিডিয়েট গভর্নমেন্ট এখনই সাথে সাথে এটা করে থাকে, সাথে সাথে প্রাইস কমায় দেয়। বাট ডিপ্রিসিয়েশনটা কিন্তু সাথে সাথে হয় না। 86 থেকে কি হয়েছে, শুরুতে 90 এ গেছে, 96 তে গেছে, তারপর 115 তে গেছে, গ্রাজুয়ালি গেছে, স্লোলি গেছে। ডিপ্রিসিয়েশন, টাকার যে ডিপ্রিসিয়েশনটা হয়েছে এটা স্লোলি হয়েছে, ওভার টাইম হয়েছে। 4 নম্বর হলো ইন্টেনশন। আমার এই যে বলছিলাম ডিভ্যালুয়েশন কেন চায়না ডিভ্যালুয়েশন করে রাখছে, বুস্ট এক্সপোর্ট। দেখছেন আমার কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। সো এক্সপোর্টকে বুস্ট আপ করার জন্য ওরা করছে, রিডিউস ইম্পোর্টকে রিডিউস করার জন্য এটা করছে। আর ডেপ্রিসিয়েশনটা কেন করা হয়, আমার আনইনটেন্ডেড মিরর ইকোনমিক স্ট্রেস, আমার বাধ্য হয়ে করছে। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাধ্য হয়ে আর ডলারের রেটটাকে আপনার 115 নিয়ে গেছে, আসলে পারতেছিল না, কারণ রিজার্ভ যদি শূন্য হয়ে যায় শ্রীলঙ্কা হয়ে যাবে। তো তখন কি করছে, সেই রিজার্ভ থেকে ডলার সেল করা কমাই দিয়েছে, অটোমেটিক্যালি 115 চলে গেছে। তো পড়াগুলো খুব কঠিন না, আপনি যদি বুঝে পড়েন আসলেই সহজ। ফিক্সড এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের আমরা এখানে শিখবো। ফিক্সড রেট কোনটা আমরা অলরেডি শিখছি। ফিক্সড রেট হলো একটা রেটে যদি আমি বাই সেল করে থাকি, ঠিক আছে, রেট সেট এন্ড মেনটেন বাই গভর্নমেন্ট। তো এটা মেনটেন করার জন্য কি করতে হয়, এমনি এমনি তো মেনটেন হবে না। গভর্নমেন্ট ধরেন আজকে বললো বাংলাদেশ গভর্নমেন্ট যে 115 ডলার বাই সেল হবে, সো এটা মুখে বললে হবে না, এখানে আমার ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে, মেকানিজমের ব্যাপার আছে। গভর্নমেন্টে কি করতে হবে, এটার জন্য আপনার কি করতে হবে, আমার রিজার্ভ থেকে ডলার মার্কেটে ছাড়তে হবে যদি একই রেটে ধরে রাখতে চায় আর কি। সো এটা হলো আমার ফিক্সড এক্সচেঞ্জ রেট, যেটা গভর্নমেন্ট মেনটেন করে থাকে। মেনটেন কিভাবে করে, ডলার রিজার্ভ থেকে সেল করে থাকে। আর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট কোনটা, যেটা বর্তমানে বাংলাদেশে চলতেছে, যে মার্কেটের উপর ছেড়ে দিছে, ঠিক আছে, ডিটারমাইন্ড বাই মার্কেট ফোর্স, মানে ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেস করে এটা ডিটারমাইন্ড হয়, ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেস করে ডিটারমাইন্ড হয়। 2 নম্বর হলো কন্ট্রোল, এটা আমরা বুঝে গেছি। ফিক্সড হলো গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে, ফ্লেক্সিবল গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে না। স্টেবিলিটি, এটা হলো ফিক্সড হলো স্টেবল কারেন্সি, 86 তে সবসময় থাকবে, কোনো ফ্লাকচুয়েশন হবে না। ফিক্সড হলো আমার, ফ্লেক্সিবল হলো স্টেবল থাকবে না, ফ্লাকচুয়েট করবে। 4 নম্বর হলো ইন্টারভেনশন, আমার ফিক্সড এক্সচেঞ্জ রেট গভর্নমেন্ট ইন্টারভেন করে সবসময় 86 তে ধরে রাখে। আর ফ্লেক্সিবলে কি করে, আমার গভর্নমেন্ট ইন্টারভেন করে না, ঠিক আছে। একবার লাস্টের ডিফারেন্স হলো অ্যাডজাস্টমেন্ট। আমার অ্যাডজাস্ট ইকোনমিক চেঞ্জ ইজ ডিফিকাল্ট, অ্যাডজাস্টিং টু ইকোনমিক চেঞ্জ ইজ ডিফিকাল্ট। ইকোনমিক কোনো চেঞ্জ আসলে আমি 86 তে ধরে রাখার চেষ্টা করতেছি, বাট আমার কি হয়, ইকোনমিক চেঞ্জ আসার ফলে আমার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে অটোমেটিকই চেঞ্জ হয়ে যায়। আজকে ইকোনমি যদি ভালো করে, বাংলাদেশ ইকোনমি যদি অনেক ভালো করে, গার্মেন্টস এক্সপোর্ট অনেক বেড়ে গেল, সবকিছু এক্সিলেন্ট হয়ে গেল, তখন দেখবেন যে অটোমেটিকই কি হবে, আমার ডলারের রেটটা কিন্তু আমার 86 115 থাকবে না, এটা কমতে কমতে 100 চলে আসবে, ঠিক আছে। সো এটা হলো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ইকোনমির সাথে সাথে আমার প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বেসিক ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা এখানে শিখবো, যে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করে আমি কি করি, ফরেন এক্সচেঞ্জ ট্রেড করে থাকি, কি কি স্ট্র্যাটেজি। তো এখানে এই প্রশ্নটা পড়ার আগে আমি একটা জিনিস বলি, আমরা সবাই জানি না শেয়ার মার্কেট আমরা কি করি, শেয়ার ব্যবসা করি। শেয়ার ব্যবসা মানে শেয়ার বাই সেল করে থাকি, হ্যাঁ। তো আমরা সবাই শেয়ার ব্যবসায়ী, আমরা কিন্তু শেয়ার ইনভেস্টর না, আমরা ব্যবসায়ী। ব্যবসা মানে কি, বাই সেল করি, ট্রেডার আর কি। আমি আরো সহজ করে বলি, আমরা হলাম ট্রেডার, আমরা সবাই ট্রেডিং চিন্তা করি। আজকে শেয়ার কিনলাম, আমার একটু ডিসি ঢুকে দেখি প্রাইস বাড়ছে কিনা। আমি সরি যদি আপনাদের কাউকে হার্ট করে থাকি, ঠিক আছে, যেটা আমরা করে থাকি প্র্যাকটিক্যাল আর কি, হ্যাঁ। তো এটা 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 কেন করি আমরা, আসলে শেয়ার, আমি আবার রিপিট করতেছি, আমরা ট্রেডার, আমরা বাই সেল করে থাকি, আমরা ইনভেস্টর না, লং টাইমে ইনভেস্ট করি না, সো ট্রেডিং করে থাকি। এটা হলো শেয়ার ব্যবসার ক্ষেত্রে। তো আমরা সবাই জানি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমি বাই সেল করতে পারি, ঠিক আছে। আমি আজকে ধরেন ডলার কিনলাম, কালকে বিক্রি করলাম, এটা আমি ক্যাশে না, আমি অ্যাকাউন্ট খুলে, ব্রোকারেজে অ্যাকাউন্ট খুলে, আমরা শেয়ার কেনার জন্য ব্রোকারেজে যেমন অ্যাকাউন্ট খুলি, আমি অ্যাকাউন্ট খুলে যেমন আমি বাই সেলটা করে থাকি, আমি কিন্তু ওই যে ফরেন কারেন্সিটাও কি করতে পারি, এরকম একটা অ্যাকাউন্ট আছে, ফরেন কারেন্সি বাংলাদেশে নাই, বাইরে কারেন্সিতে ব্রোকার আছে যারা অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়, ওইখানে আপনি টাকা দিয়ে কি করতে পারে, আপনি ফরেন কারেন্সি বাই সেল করতে পারেন, ঠিক আছে। সো এই স্ট্র্যাটেজিটা এখানে শিখবো, বেসিক ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। ওই স্ট্র্যাটেজি আমরা কি করতে পারি করি, ব্রোকারে অ্যাকাউন্ট খুলে এবং আমি বাই সেল করে থাকি। স্ক্যাল্পিং হলো শর্ট কুইক ট্রেড ফর স্মল প্রফিট। আমি কি করতেছি, আমি আজকে ডলার কিনতেছি, কালকে বিক্রি করতেছি, আমি ব্রোকারেজে একটা অ্যাকাউন্ট খুলছি, বাংলাদেশে তো নাই, ইন্ডিয়াতে অথবা ইউএসএ, আমি ব্রোকারেজে অ্যাকাউন্ট খুলছি অনলাইনে বসে, বাংলাদেশে বসে খুলছি, যদিও বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে আপনি ডলার রিজন ছাড়া ট্রান্সফার করতে পারবেন না,
বাট আপনি যদি কোনো কারণে করে থাকেন, সো আপনি এখানে বসে কি করলেন, আজকে ডলার কিনলেন, কালকে সেল করলেন, পরশু রুপি কিনলেন, ইউরো কিনলেন, করে আবার তারপরের দিন সেল করে দিলেন, এই যে শর্ট টাইমে আপনি বাই সেল করতেছেন, সো এটা হবে স্কাল্পিং বলা হয়, স্কাল্পিং বলা হয়। ডে ট্রেডিং কি, আপনি ধরেন একদিনের জন্য কিনেন, আজকে কিনলেন কালকে সেল করলেন। প্রথমটা ছিল শর্ট টাইম কুইক ট্রেড ফর স্মল প্রফিট, দিনের ভিতরে 4-5 বার কেনা বেচা করলেন, এটা হলো স্কাল্পিং প্রথমটা। দ্বিতীয় হলো ডে ট্রেডিং, আজকে কিনলাম কালকে বিক্রি করলাম, হ্যাঁ, সো আজকে কিনলাম কালকে বিক্রি করলাম, শর্ট টাইম ফোকাস। সুইং ট্রেডিং, সুইং ট্রেডিং হলো ক্যাপিটালাইজ মার্কেট সুইং ওভার ডে টু উইক। আমি কি করতে পারি, আজকে কিনলাম, এক সপ্তাহ হোল্ড করলাম, মার্কেট সুইং এর উপর ডিপেন্ড করে, মার্কেট বুম আমি কিনে রাখলাম, বুম শেষ হওয়ার পর সেল করে দিলাম, সো মার্কেট সুইংটা ধরার চেষ্টা করলাম। ডেউ আছে না, সুইং মানে কি ডেউ, তাই না, ডেউ খাইছে, তো ডেউ গুলো কিন্তু এটা সব মার্কেটই হয়, আপনি পেঁয়াজের মার্কেট বলেন, শেয়ার বাজার বলেন, একটু ডেউ খায়, একটু কমে আবার বাড়ে, সো আপনি যদি ওই ডেউর সাথে সুইং করতে চান, ওইটা হলো আমার সুইং ট্রেডিং। যে আপনি কি করলেন, আপনি ডেউ যখন নিচের দিকে নামছে তখন আপনি কিনলেন, যখন উপরে উঠছে এক সপ্তাহ পর বিক্রি করে দিলেন, ওইটা টাইম টেনর হলো 1 সপ্তাহ, এটা টাইম টেনর হলো 1 সপ্তাহ। আমি যদি একটু পেছনে যাই, স্কাল্পিং এ ছিল আপনি দিনে 4-5 বার কিনা বেচা করলেন, ডে ট্রেডিং এ ছিল আপনি একদিনে কিনা, সকালে কিনা বিকেলে বিক্রি করলেন, এটা হতে পারে, অথবা পরের দিন বিক্রি করলেন। সুইং ট্রেডিং বলতেছে 1 সপ্তাহ, হ্যাঁ, আপনি ধরেন সুইং। 4 নাম্বার হলো পজিশন ট্রেডিং, আপনি লং টাইম পজিশন নিলেন, আপনি ডলার জানেন 6 মাস পরে এটা 150 টাকা চলে যাবে, সো আপনি ডলার কিনে রাখলেন, সো 6 মাস পরে বিক্রি করলেন, এটা হলো পজিশন ট্রেডিং। ঠিক আছে, ট্রেন্ড ফলোইং, আপনি কি করলেন, ট্রেন্ড ফলো করলেন, যেটা আমি বললাম যে ট্রেন্ডটা 1 সপ্তাহ হতে পারে, লং টাইম হতে পারে, 6 মাস 1 বছরের ট্রেন্ড যদি ফলো করেন, এটা ট্রেন্ড ফলোইং। সো এই ছিল আমার ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি সেগুলো অনেক কঠিন ছিল, বাট আমি খুব সহজ করে বুঝাই দিলাম, হ্যাঁ, খুব সহজ করে বুঝাই দিলাম। ডিফারেন্স ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ভিতরে ডিফারেন্স আছে, বুঝছেন, স্পট মার্কেট, ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট, সোয়াপ মার্কেট, ওই যে বাইবল ছিল সোয়াপ মার্কেট, এখানে আমরা এটা শিখবো, সোয়াপ মার্কেটটা এখানে শিখবো। প্রথমে আসি স্পট মার্কেট। স্পট মার্কেটে আসলে কিছুই না, স্পট মার্কেট হলো আমি কি করলাম, আমি স্পটে গেলাম, বাজার থেকে যান কি, আপনি বাজারে যান, আপনি ধরেন মাছ পছন্দ হয়েছে, মাছ কিনে নিয়ে আসলেন, ঠিক আছে, এটা হলো স্পটে কিনলেন, আপনি বাজারে গেলেন ইনস্ট্যান্টলি কিনে নিয়ে আসলেন। তো ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ক্ষেত্রে সেম, আপনি ধরেন ব্যাংকে গেলেন, ব্যাংকে গেলে স্পটে আপনি কি করলেন, টাকা দিলেন, ডলার কিনে নিয়ে আসলেন স্পটে, ঠিক আছে, ইমিডিয়েট কারেন্সি ট্রেডিং ফর ইনস্ট্যান্ট ডেলিভারি, আপনি এখন টাকা দিলেন, এখনই ডলার পেয়ে গেলেন, এটা হলো স্পট মার্কেট। ফরওয়ার্ড মার্কেট কোনটা, আপনি কি করলেন, আপনার বন্ধুর সাথে একটা কন্টাক্টে গেলেন, আপনার বন্ধু আমেরিকাতে থাকে, আপনি কন্টাক্টে গেলেন, যে তো তুই যেহেতু 6 মাস পরে তোর বাসার যে টাকাগুলো পাঠাবি, ডলার গুলো পাঠাবি, ওগুলো আমারই দিয়ে দিই, আমি তোরে, আপনি 6 মাস পরে আমি 115 টাকা ডলারের রেট দিব, ঠিক আছে, এই যে আমি 6 মাস পরে আমি ডেলিভারিটা নিব, এখনই আমি রেটটা ফিক্স করে ফেলতেছি, পেমেন্টটাও 6 মাস পরে হবে, বাট এখনো যে ফিক্স করতেছি তার সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছি, এটা হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আমার লেনদেন 6 মাস পরে হবে, বাট এখনই আমি এগ্রিমেন্টে চলে যাচ্ছি, এটা হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ঠিক আছে। সেটা ওভার দ্য কাউন্টারে হয়, এটা বন্ধুর সাথে আমার হইতে পারে, এটা আমি ব্রোকারেজের মাধ্যমে করতে পারি, বাট ওই আনস্ট্রাকচার্ড মার্কেটে করতে পারি, আনস্ট্রাকচার্ড মার্কেটে করতে পারি। এবার আসি ফিউচার মার্কেট, ফরওয়ার্ড এবং ফিউচার প্রায় কাছাকাছি। সো ফিউচার মার্কেট, আমার ফিউচার মার্কেটটা কিন্তু সেম, আমার ফরওয়ার্ড মার্কেটে আমি 6 মাস পরে আমি কোনো কিছু কিনবো, ওইটা ফিক্স করে রাখতেছি। সো ফিউচার মার্কেটও কিন্তু সেম, আমি ফিউচারে কি কোনো কিছু কিনবো, আমি 6 মাস পরে আমি কি করবো, ডলার কিনবো, এখনই সেট করে রাখতেছি, ওইটাই আমি এখানে ফিক্স করতেছি। বাট ডিফারেন্স হলো ফরওয়ার্ড মার্কেট ফিউচার মার্কেটের ডিফারেন্স হলো, ফিউচার মার্কেট হলো এক্সচেঞ্জে হয়ে থাকে, গভর্নমেন্টের এপ্রুভ এক্সচেঞ্জে আমি যাব, গিয়ে বলবো যে তোমার কাছ থেকে আমি কি করবো, 6 মাস পরে আমি কারেন্সি নিবো, ডলার নিবো, তখন এটা ফিউচার মার্কেট হবে। আমি যদি গভর্নমেন্ট এপ্রুভ এক্সচেঞ্জে যাই, তখন এটা ফিউচার মার্কেট হবে। আর যদি আমি আমার বন্ধুর সাথে আমি কন্টাক্টে যাই, ওইটা ফরওয়ার্ড মার্কেট হবে, এবার মনে রাখেন, ঠিক আছে। এবার সে সোয়াপ, ওই ভাইয়ের কথা সোয়াপ, সোয়াপটা হইব আমি যদি ক্রস করি, ঠিক আছে, আমি যদি ক্রস করি আমি কি করতেছি, আমি বড় করতেছি ডলারে, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ কারেন্সি ফর এ পিরিয়ড এন্ড রিভার্স লেটার লাইক বোরোইং এন্ড লেন্ডিং ডিফারেন্ট কারেন্সি। আমি কি করতেছি, আমি বড় করতেছি হলো ডলারে, ঠিক আছে, আমার রিপেমেন্ট করার কথা ছিল ডলারে, আমি আবারও বলতেছি আমি বড় করছি ডলারে। আমি আরো সহজ করে বলি, খুব সহজ করে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আমি সমীর, আমি আমি কি করলাম, আমার আমার ডলার দরকার ছিল, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গেছি, আমার ডলার দরকার ছিল, আমি কি করলাম, ব্যাংক কাছ থেকে বা কোনো পক্ষের কাছ থেকে বড় করছি, $100 বড় করছি, ঠিক আছে, $100 বড় করছি, 10% ইন্টারেস্ট রেটে। আমাকে কি করতে হবে, ডলার কিনে পে করা লাগবে, আমাকে ডলারই দেওয়া লাগবে, আমি ডলার বড় করছি, ডলারেরই পে করা লাগবে, 10% ইন্টারেস্ট, $110 আমাকে দেওয়া লাগবে 6 মাস পরে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম কি, আমি তো ডলার, আমি ভয়ে, আমি লোন যখন করছি আমার দরকার ছিল, আমি বড় করছি, বাট আমি পরে দেখলাম যে ডলার রেট বেড়ে যেতে পারে। সো আমি, আমার ভিতরে ভয় কাজ করতেছে, ডলারের রেটে আমি এখন বড় করছি, যখন আমি তার কাছে ডলার নিয়েছি 115 টাকা করে, ওই ডলারের মার্কেট রেট ছিল, বাট 6 মাস পরে এটা 130 টাকা হয়ে যেতে পারে। সো আমি কি করলাম, আমি একটা এগ্রিমেন্টে গেলাম, ব্রোকারের কাছে গেলাম, আমি সোয়াপ করলাম যে আমি তোমাকে টাকাতে পে করব, আমি তোমাকে 120 টাকা করে দিব, আমি ব্রোকারকে বললাম যে আমি তোমাকে 120 টাকা করে দিব, ঠিক আছে, এত ডলার দিব 6 মাস পরে।
তুমি আমাকে কি করো, তুমি আমার কাছ থেকে টাকাতে নিবা, তুমি আমার যে ওই যে লোনটা আছে, আমার যে লোন আছে, লোনটা তুমি ডলারে পে করে দিবা। আমি তোমাকে টাকাতে পে করবো, তুমি তোমার ডলারে পে করবা, ঠিক আছে? তো এই যে আমি আমি কি করতেছি, ক্রস করতেছি, আমার পেমেন্ট করার কথা ছিল ডলারে, আমি টাকাতে পে করতেছি, কারেন্সি সোয়াপ করতেছি। আমি এক কারেন্সির বদলে আমি আরেক কারেন্সি দিচ্ছি, এক কারেন্সির বদলে আরেক কারেন্সি দিচ্ছি। এটা হলো কারেন্সি সোয়াপ। আমি আবারও বলতেছি, এটা হলো কারেন্সি সোয়াপ। আমি লোন নিছিলাম 100 টাকা, আমাকে পে করার কথা ছিল ডলারে, পে করার কথা ছিল, বাট আমি একটা এগ্রিমেন্টে গেলাম, একটা ব্রোকারেজের কাছে গেলাম যে তোমাকে আমি ডলার, তোমাকে আমি টাকাতে পে করবো, তুমি আমাকে ওই লোনটা ডলারে পে করে দিবা, ঠিক আছে? সো আমার পে রিপেমেন্ট করার কথা ছিল টাকাতে, আমি রিপেমেন্ট সরি রিপেমেন্ট করার কথা ছিল ডলারে, আমি করতেছি টাকাতে। সো আমি সোয়াপ করতেছি, কারেন্সি সোয়াপ করতেছি, ক্রস করতেছি। সো এখানে আরেকটু ডিটেলে বলি, তো সে সে কেন যাবে ডলারে পে করতে? সো সে কেন ডলারে পে করতে যাবে? সে হয়তো আহ, তার হয়তো আরেকটা লাইবিলিটি আছে, যে সে কি, তার হয়তো একটা লাইবিলিটি আছে, যে যে আরেকটা পার্টি আছে, যে পার্টি কি চাচ্ছে, ডলারে পে করতে চাচ্ছে না, সরি টাকাতে পে করতে চাচ্ছে না, ডলারে পে করতে যাচ্ছে। So, উল্টা উল্টা একটা পার্টি আছে, ওই উল্টা পার্টিকে স্যাটিসফাই করার জন্য সে এই কন্টাকে যাবে। আমি আবারও বলতেছি, কারণ আমেরিকার একজন মানুষ হয়তো $100 100 নিয়েছে লোন, তো আমেরিকার যে মানুষ, সেই চিন্তা করতেছে টাকার ভ্যালু বেড়ে যেতে পারে। সো সেই যদি উল্টা কন্টাকে যায়, তখন আমি আমার মানে এটা ক্রস হয়ে যায় আর কি। সো ব্রোকাররা কিন্তু ম্যাচ করায়, ব্রোকাররা নিজেরা পজিশন নেয় না। আমি যে ব্রোকারেজের কাছে যাচ্ছি, ব্রোকার আমার ডলারটা পে করে দিচ্ছে, আমার কাছে টাকা নিচ্ছে, তো ব্রোকার ব্রোকার কিন্তু আমার দায়িত্বটা সে নিয়ে নিচ্ছে না, সে আরেকটা পার্টিকে খুঁজে, যে যে উল্টা পার্টি খুঁজে আর কি। তো ওই পার্টির সাথে ম্যাচ করায় দেয়, ওই পার্টির সাথে ম্যাচ করায় দেয়। স্টেপস ইন ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং, আমার স্টেপ গুলা কি কি? আমি শুরুতে রিসার্চ করে থাকি, আমি শুরুতে রিলায়েবল ব্রোকার সেট করি। আমি যেটা আমি শুরু, আমি এই পড়াটা সহজ, আমি সহজে বলছি, আমি শুরুতে রিসার্চ করি যে আমি আসলে ডলার বাইসেলটা কিভাবে করবো, আমি আসলে বুঝি কিনা বাইসেলটা, এটা রিসার্চ করবো। তারপরে আমি ব্রোকারেজ সেট করবো, আমি কোন ব্রোকারেজ থ্রুতে করবো। আমি যেটা বলছিলাম, বাংলাদেশে কোনো ব্রোকারেজ নাই আপনাকে ফরেন কারেন্সি বাইসেলে হেল্প করবে। তারপর হলো ওপেন এন অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করবো, তারপর প্ল্যান টু ফর ইউর ট্রেড, তারপর আমি বাইসেল করবো। অ্যানালাইজ দ্য মার্কেট, আমি মার্কেট অ্যানালাইসিস করবো, এক্সিকিউট করবো, মনিটর করবো। আপনার খুব খুব নলেজ না থাকলে, আপনি ফরেন কারেন্সিতে খুব নলেজ না থাকলে, আপনি ওয়ার্ল্ড ইকোনমি না বুঝলে, আপনি যদি ওয়ার্ল্ড পলিটিক্স না বুঝেন, তাহলে কিন্তু আপনি এটাতে ভালো করবেন না, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং এ ভালো করবেন না। মেজর ফরেন এক্সচেঞ্জ রিস্ক, আমরা রিস্ক গুলো অলরেডি জানি। আমার কারেন্সি রিস্ক আছে, আমি কারেন্সি ফ্লাকচুয়েট করে, আমরা সবাই জানি। ইন্টারেস্ট রেট রিস্ক আছে, লেভারেজ রিস্ক আছে, লিকুইডিটি রিস্ক আছে, পলিটিক্যাল রিস্ক আছে। আমরা একটা একটা রিস্ক পড়বো। ফরেন এক্সচেঞ্জ রিস্ক আমরা আমরা একটা একটা কোশ্চেন পড়ছিলাম না আমরা, একটু আমি একটু আপনাদের মনে করায় দেওয়ার চেষ্টা করি। আমরা একটা পড়ছিলাম যে ফরেন রেট কেন ফ্লাকচুয়েট করে, ফরেন এক্সচেঞ্জ রেট কেন ফ্লাকচুয়েট করে। আমরা কি পড়ছিলাম ওইখানে? ইন্টারেস্ট রেট ছিল, ইন্টারেস্ট রেট যদি আমার বাড়ে কমে, তখন ইন্টারেস্ট রেট বাড়লে কমলে আমাদের কি হয়, ইন্টারেস্ট রেট বাড়া কমার ফলে আমার ফরেন এক্সচেঞ্জ রেট বাড়ে কমে, তাই না? সো আমার এই, সো এটা এটা কিন্তু একটা রিস্ক, তাই না? সো ওই যে ওইখানে যে পয়েন্ট গুলো পড়ছিলাম, ইন্টারেস্ট রেট, তারপর আমার পলিটিক্যাল ইনস্টেবিলিটি, সো ওইগুলাই কিন্তু আমার কি, যেগুলোর উপর, যে জিনিসগুলোর উপর বেস করে আমার এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করে। আমি আবারও বলতেছি, এই ওইখানে কিছু কম্পোনেন্ট পড়ছিলাম, যে কম্পোনেন্টের উপর বেস করে এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করে, ওই কম্পোনেন্ট গুলো পড়ছিলাম, ওইখানে কম্পোনেন্ট আকারে পড়ছিলাম, ওইগুলাই কিন্তু রিস্ক, ওইগুলাই ফরেন এক্সচেঞ্জ রিস্ক। যে জিনিসগুলোর উপর বেস করে ফরেন এক্সচেঞ্জ ফ্লাকচুয়েট করে, ওইটাই তো রিস্ক, তাই না? সো কারেন্সি রিস্ক, আমার কারেন্সি ফ্লাকচুয়েট করে, তো এটা আমার ফরেন এক্সচেঞ্জ একটা রিস্কের ভিতরে পড়ে। আমার কাছে ডলার আছে, তো ডলারের রেট যদি কমে যায়, আমার লস হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আমার কারেন্সি রিস্ক মানে কি, আমার কাছে ধরেন $100 আছে, তো আমি কিনছি 115 টাকা করে, লাভের আশায় কিনছি, 130 টাকায় যাবে, কোনো কারণে যদি 100 টাকায় নেমে যায়, আমার লস হয়ে যাবে না? এই যে লস হওয়ার রিস্কটা, এটা তো কারেন্সি রিস্ক। তারপর হলো ইন্টারেস্ট। সো আমার কারেন্সি রিস্কের মূল কথা হলো ফ্লাকচুয়েশন ইন কারেন্সি ভ্যালু। সো কারেন্সি ভ্যালু ফ্লাকচুয়েট করলে আমার জন্য রিস্ক হয়, আমার লস হয়ে যায়। যদি আমার হলো ইন্টারেস্ট রেট রিস্ক, সো আমার ইন্টারেস্ট রেট যদি বাড়ে কমে, তাহলে কিন্তু আমার একটা রিস্ক জড়িত, হ্যাঁ। সো আমার ইন্টারেস্ট রেট, ইফেক্ট অফ ইন্টারেস্ট রেট চেঞ্জ অন কারেন্সি ভ্যালু, ইউএস ডলার স্ট্রেংথেন আফটার ইউএস রেট হাইক। সো আমার যদি ধরেন ইন্টারেস্ট রেট রিস্ক, কিন্তু আমার ফরেন এক্সচেঞ্জ রিস্কের ভিতরে পড়ে। ইন্টারেস্ট রেট রিস্ক দুই ভাবে পড়ে, একটা হলো আমার যে আমি যে ফরেন কারেন্সি গুলো হোল্ড করতেছি, ওইটা আমার কোনো না কোনো অ্যাকাউন্টে আছে, সো ওইখানে যদি ইন্টারেস্ট রেট কমে যায়, আমার জন্য লস হয়ে যায়। সো এভাবে মনে রাখেন। 3 নম্বর হলো লেভারেজ রিস্ক, আমি যদি লেভারেজ রিস্ক হলো, যদি আমি ব্রোকারেজ থ্রুতে কিনছি, আমি যদি বেশি বড় করে কিনে থাকি, পজিশন নেই, আমরা শেয়ার কিনে না লোন করে, সো আমি যদি ফরেন কারেন্সি লোন করে কিনি, ওইটা আমার জন্য একটা রিস্ক। লিকুইডিটি রিস্ক, যদি এখন ধরেন আমি কি করলাম, শ্রীলঙ্কার কারেন্সি কিনলাম, যেটা কেউ কোনো ভ্যালু নাই, কেউ কিনে না। সো একসময় শ্রীলঙ্কার কারেন্সি ভ্যালুয়েবল ছিল, বাট এখন ওদের ইকোনমি ফলো করার কারণে ইলিকুইড হয়ে গেছে। সো লিকুইডিটি রিস্ক কিন্তু আছে। সবচেয়ে লিকুইডিটি রিস্ক কম হলো ডলার, পুরো ওয়ার্ল্ড নিবে ডলার, কিন্তু অনেক কারেন্সি আছে যেগুলো লিকুইড না, কেউ কিনতে চায় না। সো লিকুইডিটি রিস্ক জড়িত এটার সাথে, পলিটিক্যাল রিস্ক জড়িত, পলিটিক্যাল রিস্ক জড়িত, এই জিনিসগুলো আমার জড়িত। হেজিং ফরেন এক্সচেঞ্জ রিস্ক উইথ ডেরিভেটিভ,
এটা আমরা এই যে ডেরিভেটিভ জিনিসটা আসবো যে আমি কিভাবে হ্যাশ করবো, আমার কাছে $100 আছে, আমি পজিশনটা চেঞ্জ করতে যাচ্ছি, আমি ভয় পাচ্ছি এটা বাড়তেও পারে কমতেও পারে। তো এই যে বাড়তে পারে কমতে পারে এগুলোর উপর বেস করে আমরা অনেক পজিশন নিয়ে থাকি। তো কি পজিশনে ফিউচার কন্ট্রাক্ট করি, আমি যেটা বলছিলাম যে আমার 6 মাস পরে আমার ডলার লাগবে, তো আমি এখনই কন্ট্রাক্টে চলে যাচ্ছি। কেন কন্ট্রাক্টে চলে যাচ্ছি? আমার ফিউচার রিকোয়ারমেন্টকে ফিউচারের যে লস হওয়ার চান্স আছে ওটাকে মিনিমাইজ করার জন্য। এটা হলো ফিউচার কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতে পারি, অপশন কন্ট্রাক্টে যেতে পারি। হ্যাঁ, সো আমরা অলরেডি ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট শিখছি, এখন কোশ্চেন হলো অপশন কোনটা, অপশন কন্ট্রাক্ট কোনটা। ফিউচার কন্ট্রাক্ট ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমি কি এগ্রিমেন্টে যাচ্ছি, 6 মাস পর তোমার কাছ থেকে আমি কিনে নিবো, তাই না? ওই এগ্রিমেন্টে যাচ্ছি, আমি কিনতে বাধ্য। ঠিক আছে, ওইখানে কিনতে বাধ্য, আমরা এগ্রিমেন্টে যাচ্ছি। বাট অপশন বলতেছে এখানে আমি অপশন, আমার উপর ডিপেন্ড করবে। এবার মনে রাখেন, অপশন কিনা মানে হলো, অপশন কিনা মানে হলো আমার অপশন, আমি ইচ্ছে হলে কিনবো, ইচ্ছে হলে কিনবো না। সো এটা ইচ্ছা হবে কখন? যখন আমি দেখবো লাভ, লাভ হলে কিনবো, লস হলে কিনবো না। আমি আরেকটু স্পষ্ট করে বলি, আমি একটা অপশন কিনলাম, হ্যাঁ আমি একটা অপশন কিনলাম এক্সচেঞ্জ হাউসের কাছ থেকে, যে অপশন কিনলাম 6 মাস পরে আমি তোমার কাছে ডলার কিনবো 115 টাকা করে, একটা অপশন কিনলাম। তো এটা কেনার ফলে কিছু ফি দিলাম, ওরে ফি দিয়ে আমি কিনলাম যে আমি আবারও বলতেছি 6 মাস পরে 115 টাকা করে ডলার কিনবো। তো 6 মাস পরে যদি ডলারের রেট 130 টাকা হয়ে যায়, আমি তার কাছে কিনে নিবো, তাই না? সাথে সাথে কিনে নিবো, যে আমার লাভ হবে। আমি কিনে আমি আমেরিকাতে টোর দিলাম বা ইন্ডিয়াতে টোর দিলাম। বাট ওইটার রেট যদি 100 টাকা হয়ে যায়, তাহলে আমি ওই অপশন এক্সারসাইজ করবো না। আমি বললাম যে, আমি বলবো যে না ভাই, আমার এটা আমার আমি লাভে নাই, লসে আছি, তো এই অপশন আমি নিবো না, এক্সারসাইজ করবো না। হ্যাঁ, তো অপশন হলো মানে কি, আমার অপশন, আমি কিনবো কিনা কিনবো না আমার ইচ্ছা, আমার লাভ দেখলে কিনবো, লস দেখলে কিনবো না, এভাবে মনে রাখেন। সো আমি ফরেন এক্সচেঞ্জ রিস্কের কথা বলছিলাম, আমি কি রিস্ক বলছিলাম? আমার কারেন্সি রিস্ক আছে, ইন্টারেস্ট রেট রিস্ক আছে, লেভারেজ রিস্ক আছে, লিকুইডিটি রিস্ক আছে, পোর্টফোলিও রিস্ক আছে। তো এগুলো মিনিমাইজ করবো কিভাবে? আমি হেজিং করব, আমি পজিশন নিব, উল্টা পজিশন নিব, ডাইভার্সিফাইড করব, আমি একই শুধু ডলারে না রেখে অন্য কারেন্সি ইনভেস্ট করব। লিমিট লেভারেজ, আমি আমি যে ব্রোকারেজ কাছ থেকে বড় করে কিনবো, আমি কম বড় করলাম, কম টাকা নিলাম লোন। আমরা শেয়ারের বাজারে যারা আপনারা সবাই জানেন যে 10 সালে যারা লোন করে শেয়ার কিনছে সবাই লস, সবার ইকুইটি নেগেটিভ হয়ে গেছে, ঝামেলা পড়ে গেছে। সো আমি ফরেন কারেন্সি যদি বড় করে কিনি ব্রোকারেজের কাছ থেকে, আমার লস হয়ে যাবে। সো আমি কম বড় করতে পারি। স্টপ লস অর্ডার, আমার আমার ধরেন ডলার 115 টাকা, এখন আমি ডলার কিনে রাখছি, কমতে কমতে 5-এ আনছে, 100-তে আসছে, 90-তে আসছে, 80-তে আসছে। সো আমাকে স্টপ লস অর্ডার থাকা লাগবে, যে আমার 115 টাকা যখন 105-এ চলে আসবে আমি সেল করে দিব। ওটাকে স্টপ লস অর্ডার বলতেছে, যে একটা লস, একটা পরিমাণ লস আমি নিব, এর বেশি লস নিব না। আমি আবারও বলতেছি, একটা পরিমাণ লস নিব, তা এর চেয়ে বেশি লস হইলে আমি নিব না, আমি সেল করে বেরিয়ে চলে আসবো। স্টে ইনফর্মড, স্টে ইনফর্ম। আপনি স্টপ লস অর্ডারের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, আপনারা যারা শেয়ার ব্যবসায় আছেন আপনারা বুঝবেন ভালো। ধরেন আপনি স্কয়ার ফার্মা শেয়ার কিনছেন 220 টাকা দিয়ে, সো আপনি স্টপ লস অর্ডার করেন 210 টাকা। সো কমতে কমতে 210-এর নিচে আসলে আপনি সেল করে দিবেন, ওইটা হলো স্টপ লস অর্ডার। স্টে ইনফর্ম, আপনাকে অবশ্যই ইনফর্ম থাকা লাগবে। ফরেন কারেন্সিতে ভালো করার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে, সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে। অ্যাবাউট ইমোশনাল ট্রেডিং, আপনাকে ইমোশনাল, আপনি আবেগের বশে কোনো কিছু করা যাবে না, আবেগের বশে স্পেকুলেশন করা যাবে না, হাওয়ার উপর কোনো কিছু ধারণা করা যাবে না। হ্যাঁ, আপনি বুঝতেছেন আপনার দেশের কান্ট্রির অবস্থা ভালো না, বাংলাদেশের অবস্থা খারাপ, সো বাংলাদেশের অবস্থা যেহেতু খারাপ, কারেন্সি ডিপ্রিশিয়েট করবে মাস্ট। এখানে বাংলাদেশের কারেন্সি এপ্রিশিয়েট করবে, আপনার ডলার আবার কমে যাবে, 105 টাকা নেমে আসবে, সিএসসি নেমে আসবে, এটা কল্পনা করা অদ্ভুতের মানে ঠিক হবে না। এবার সে ফরওয়ার্ড ভার্সাস ফিউচার মার্কেট, আমরা এই চ্যাপ্টারের লাস্টে চলে আসছি। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু লেন্দি হয়েছে কারণ আমি একটু স্লোলি আগাচ্ছি, আপনাদের বুঝাচ্ছি, একটু একটু করে বুঝাচ্ছি। তো ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট এর আমরা অলরেডি পড়ে ফেলছি। ফরওয়ার্ড মার্কেট, আমরা যে মার্কেটে ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলো বাই সেল হয় এটা হলো ফরওয়ার্ড মার্কেট। ঠিক আছে, তো এটা আনস্ট্রাকচার্ড হয়। হ্যাঁ, এটা হলো আমার বন্ধুর সাথে আমার লেনদেন হইতে পারে, আমি ইনফর্মালি করতে পারি। আর ফিউচার কন্ট্রাক্ট হলো কোনো স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট যেটা আমার এক্সচেঞ্জে হয়ে থাকে। বাংলাদেশ যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, তো ফরেন কারেন্সির জন্য আমাদের কোনো এক্সচেঞ্জ নাই। বাট বাইরের কান্ট্রিতে ফরেন এক্সচেঞ্জ বাইসেল করার জন্য, ফরেন কারেন্সি বাইসেল করার জন্য এক্সচেঞ্জ হাউস আছে, এরকম ডিসিসিএস এর মতো। সো ওইখানে আমার এগুলো হয়, ওইটাকে আমি ফিউচার কন্ট্রাক্ট বলবো। ওই মার্কেট থেকে, গভর্নমেন্টের এপ্রুভ মার্কেট থেকে যখন আমি কিনবো, ওইটাকে আমাকে, ওইটা ফিউচার মার্কেট হবে, ওইটা হবে ফিউচার মার্কেট হবে। ঠিক আছে, ফিউচার মার্কেট হবে। আন্ডারস্ট্যান্ডিং ট্রান্সলেশন রিস্ক, ট্রান্সলেশন রিস্কটা এটা আমি সহজে বলে দিই, আপনারা খুব পারবেন। জিনিসটা কি, ধরেন আমার যেমন এক্সিম ব্যাংকের যেমন এক্সচেঞ্জ হাউস আছে বাইরের কান্ট্রিতে, সো এক্সচেঞ্জ হাউস যখন আছে, সো এক্সচেঞ্জ হাউসে তো ব্যবসা করতেছে, বছর শেষে কি করি আমি, কনসলিডেশন, এক্সিম ব্যাংকের আমার কনসলিডেটেড ব্যালেন্স শিট বানানোর জন্য আমি কি করি, ওদের ওইখানে যে আমার অ্যাসেট গুলো আছে, ওইখানে যে আমার লাইবিলিটি গুলো আছে, এগুলো আমি কনভার্ট করে মাদার অ্যাকাউন্টসে নিয়ে আসি। এই যে কনভার্ট করার যে রিস্কটা, আমি ওইটা হলো ট্রান্সলেশন রিস্ক।
আমি অ্যাকাউন্টস করার জন্য, আপনি সহজ মনে রাখেন, অ্যাকাউন্টস করার জন্য আমি যে আমার যে কারেন্সিটা আমি কনভার্ট করতেছি, তো কারেন্সি ফ্লাকচুয়েশন হলে আমার কিন্তু অ্যাকাউন্টসে লস দেখাবে বা আমার ভ্যালু কমে যাবে অ্যাসেটের, ওই রিস্কটা হলো ট্রান্সলেশন রিস্ক, এই রিস্ককে বলা হচ্ছে ট্রান্সলেশন রিস্ক। তো এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। সো আমরা চলে যাচ্ছি তার পরবর্তী চ্যাপ্টারে।